বললে কোন বিচারে তবে আর বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার কবিরতা না থাকতে চলে বেশি বলে নিষ্প্রয়োজন। আমার মতো আমি এবার করি সমাপন। আছেন যত সাধু গুরু বৈষ্ণব গোসাই সকলের চিকারণে প্রণতি জানাই। অনেকভাবেই অনেক কথা বলতে গেলে পরে হলু দুটি হতে পারে জানেন নারী নরে। এই পর্যন্ত আমার পর্ব দিলাম সাঙ্গ করি যার যার ইষ্ট প্রেমানন্দে বলুন হরি 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 বল হরি বল। নমস্কার। আসর তো সব পরিষ্কার। আপনারা বাড়ি যাবেন না? না আপনাদের বাড়ি ঘর নেই? কোনটা? থাকবেন? থাকেন। বিশেষ ঘোষণা, মাননীয় অখিল বিশ্বাস মহাশয়, তিনি দিল্লিতে থাকেন, ডাক্তারি করেন। তার শরীরটা একটু অসুস্থ, তিনি 100 টাকা দিয়েছেন। আপনার আশীর্বাদ করবেন, তিনি ভালো যদি হয় আগামীতে অনেক টাকা দেবেন, 5000 টাকা দেবেন। হ্যাঁ, এটা রাখো। আর মাইকম্যান তো খুব ভালো, খুব সুন্দর, মাইকের কোনো জবাব নাই। আমাদের ওখানে তোমাদের নিতে চাই, আর নাহলে আমাদের সঙ্গে সঙ্গে থাকবো সবসময়। ভালো, খুব সুন্দর। আর এতক্ষণ আপনারা স্বরূপ দাসের কথা শুনলেন। স্বরূপানন্দ, বাবা ভালো। গায়ে কয় সুচোর গন্ধ। আমি এর বিচার বুঝলাম না। মা বাবার কথা শোনা আর মা বাবাকে সর্বশ্রেষ্ঠ সম্মান দেওয়া, তিনি যে ভগবানের উপরে, এই কথা বলা এক জিনিস। হরিচাঁদ ঠাকুর বলেছেন মা বাবার উপরে পৃথিবীতে কেউ নাই। এ কথা আর কেউ বলেছে? এইটা একটু জানতে চাই। বলেছে? বলে মা বাবাকে ভক্তি করেছে, শ্রদ্ধা করেছে, জন্মেছে পেটে তাই করেছে, কিন্তু যারা ভগবান হয়েছে তারা বলেনি যে আমার চাইতেও মা বাবা বড়। তোমার ঘরের মা বাবাকে পুজো করলে আমাকে ডাকা লাগবে না। এটা কে বলেছে? হরিচাঁদ ছাড়া দেখাতে পারো? কথার মানেই মনে হয় বোঝে না। আর যে কথার মানে বোঝে না তার সাথে কথা বলে ভালো লাগে না। এখন কি হবে? আর সাবিত্রী মায়ের কথা, ও তো একই জিনিস, তার সাথে তো মতুয়াদের কোনো সমস্যা নেই। কারণ মহারাষ্ট্রে মাহারদের মধ্যে প্রথম সাবিত্রীবাই ফুলে, শুধুই না ভারতবর্ষের প্রথম মহিলা শিক্ষিকা সাবিত্রীবাই ফুলে। ওই তোমাদের কোন নেতারা তো লেখে না, কোন রাইটাররা লেখে না। কেন লেখে না? তাহলে ওনাদের মাতব্বরি থাকে না। আমরা মা করি না কেন? আমরা সাবিত্রীবাই ফুলে, তাকে কেউ মা বলে না, তাদের সমাজও বলে না, কিন্তু আমরা তাকে সম্মান করি। ভারতবর্ষের প্রথম শিক্ষিকা হিসেবে আমরা তাকে স্মরণ করি, তোমরা করো না। এমন নতুন নাম শুনেছে তো, ওই জন্য একটু
গুরুচাঁদ ঠাকুরের সাথে টালি করবার জন্য গন্ডগোল, মানে এদের শয়তানি বাদ দিলে তো আর কিছু থাকে না। কেন কোনো কৃষ্ণ ভক্তের কথা বলতে পারলে না, কোন গৌর ভক্তের কথা বলতে পারলে না, কোন রাম ভক্তের কথা বলতে পারলে না, কোন বাউল চ্যাটার্জির কথা বলতে পারলে না যে তারা এটা করেছে এর আগে? তা তো পারোনি না। সাবিত্রীবাই ফুলে, জ্যোতিবা ফুলে, পেরিয়ার রামস্বামী নাইকার, তারপরে আম্বেদকর, যোগেন মন্ডল, তারপরে আমাদের মুকুন্দ বিহারী মল্লিক, সবই তো একই পথের প্রতীক, একই লোক, আমাদের লোক। এদের কথা বলে তুমি কি বুঝাতে চাও? আসলে একে বলে শেয়ানা। আর এটা তো ঠিকই বলে না যে কৃষ্ণ ভজে সে বড় চতুর, আর এই যত চতুর তত ফতুর। মানে ভালো বুদ্ধি দিলে নেবে না, শয়তানি টুক ছাড়বে না। তা ওই তোমরা করে বেড়াও, আমরা জানি, ওই জন্য তোমাদের সাথে মিলবে না। সংসার ভালো না, তাই সংসারের সহযোগিতা না নিয়ে একা বেঁচে দেখাও তো, আমি দেখি তোমার কোন ভগবান তোমারে বাঁচাইয়ে রাখে। কোন হারামজাদাও সংসারের সহযোগিতা ছাড়া বাঁচতে পারে না। পরে খিদে লাগে তখন ভিক্ষে করে খায়, কোন জায়গায় যায়? সেই সংসারের ঘরে যায়, না দিলে খাওয়া জোটে, শুকিয়ে মারা যায়। এখন কি করা যাবে? যাদের খাবে, যাদের পড়বে, যাদের সহযোগিতায় বাঁচবে, তাদের এরা অপমান করবে। তো এদের এই হচ্ছে দর্শন। এরা মানুষকে শ্রদ্ধা করে না কদাচন, সম্মান জানায় না কদাচন, ভালোবাসে না কদাচন, মনের মধ্যে পাপ ভর্তি। এরা নাকি সাধক হবে, স্বরূপ আনন্দ। ওরে বাবা, যাক, ও দিয়ে দরকার নাই। মানে আপনি 20টার যে পিঠ ঘাটবেন সে পিঠই গন্ধ বেরোবে। এদের নিয়ে সমস্ত ঘাটাঘাটির দরকার নাই। দাদা বলেছে অনাদি দাদুর একটা গান গাইতে, সেইটা গাই, অকুলে দরিয়ার মাঝি। দরিয়ার মাঝি হারে মাঝি পার কর আমারে অকুলা দরিয়া কোথায় এলাম রে ও রে, এই চোখে যায় না কিছু দেখা কোথায় দেখা
এই আধার রাতি রে ও রে ও তাতে অন্ধ মরগু পাখি স্বরূপানন্দ, তুমি বললে হরিচাঁদ ঠাকুর বলেছেন সত্য প্রেম পবিত্রতা মেনে চলবে তিনটি কথা। এ তো ভাগবতে আছে, সত্যরূপং পরম ব্রহ্ম। কিন্তু কি বলি তোমার ধারে যারা ভাগবত পাঠ করে, কয়জন এই শ্লোকটাকে পাঠ করে আলোচনা করে এ ভক্তরা জানেও না কোথায় লেখা আছে উপসংহারে। তো উপসংহার কয়জন পাঠ করে? হরিচাঁদ ঠাকুর কি করেছে জানে, যেগুলো মূল সত্য সে যেই বলুক না কেন, সেটা যদি সমাজের কাজে লাগে সেটাকে নিয়ে বলেছে এটা ঠিক। এই জায়গায় তার হচ্ছে স্বতন্ত্রতা, যেটা তোমাদের কেউ বলতে পারে না। আচ্ছা, এই যে বাচ্চারা নতুন কথা কয়, মা বাবা ঠাকুরদা মামা দাদা, নতুন কিছু বলে না, তাও বাচ্চার মুখের কথা শুনে হাসি লাগে না? এই যে যা লিখুক পৃথিবীতে, যত বাংলায় যত সাহিত্য রচনা হয়, এই আমরা যা কথা বলি এর মধ্যে থেকেই তো বলে নাকি? তার মধ্যে থেকে একটা নতুন দর্শন তৈরি হয়, যে দর্শনের ভিতরে সবাই মান সম্মান পেতে পারে, সবাই গিয়ে সেখানে সম্মান পায়, মর্যাদা পায়, সেখানে মানুষ গিয়ে আনন্দিত হয়। আর যেখানে গিয়ে ঘৃণার শিকার হয়, আপনি কীর্তন করবেন, টাকা পয়সা সব জোগাড় করবেন, কালেকশন করবেন, কিন্তু টাকাটা গিয়ে আর একজনের হাতে ধরে দেবেন, সেইখানে প্রসাদ হবে, আপনি সেই প্রসাদ পাবেন না। একদল নেড়ানেড়ি আছে, বেশ আলাদা ঘরে বসে তারা আলাদা প্রসাদ খাবে, আপনি তা দর্শন করতেও পারবেন না। এটা মতুয়াদের মধ্যে হয়। এখানে সবাই মিলে একসঙ্গে, গোসাইও যা খায়, সাধারণ ভক্তরা তাই একই খায়, দরজা দেয়। আর একদল আছে বিয়ে করা বউ দিয়ে সংসার মানে হয় না, সাধন ভজন হয় না, সংসার বন্ধ, তা সংসার ছেড়ে যায়। আর রাস্তায় গিয়ে যখন পরের বিধবা পায়, মায় তাড়ানে বাপে খাদানে, তার একটা ধরে নিয়ে ভজন করতে যায়। তাই আশ্রয় পাত্রী, তেল পাত্রী, জল পাত্রী, তারপরে আর বলবো না। তাহলে এগুলো কি, এগুলো ব্যভিচারী না? এগুলো ওনাদের কাছে খুব ভালো, কারণ শকুন যত উপরেই উঠুক না কেন, তার দৃষ্টি থাকে গো ভাগায়। আপনি যদি এখন এই পূজার প্রসাদ নিয়ে কুকুরকে দেন, তা খাবে? শশা দেবেন, তারপরে আপেল দেবেন, আঙুর ফল দেবেন, কুকুর খাবে? খাবে না। ওগুলো স্বাস্থ্যকর খাবার তো, ও খাবে না। ওর চাইতে গো ভাগারে মরা পচা দেবেন, ওগুলো ঠিক খাবে।
এই জন্য সবাই ভালো জিনিস গ্রহণ করতে পারে না, সবার জন্য সব না। যারা কুসংস্কারবাদী তাদের জন্য তো এটা নয়, এটা হচ্ছে মানবতাবাদী, যারা আদর্শবান, যারা সবাইকে ভাবে সমান, নাই মানুষের মধ্যে কোনো ব্যবধান, ঘৃণা বিদ্বেষ যারা ছেড়ে দিয়েছে, তাদের জন্য ঠাকুর হরিচাঁদ পুত পবিত্র ধর্ম দিয়ে গেছে। আচ্ছা, গুরুচাঁদ ঠাকুরের নাম সবাই জানে, তার ছোট ছেলের নাম জানে না, তাতে কি ক্ষতি হয়েছে? আমি তার কোনো মানে বুঝতে পারলাম না। তার জন্য সংসার ভালো না? এই যে কোথায় বুদ্ধি, আমার মনে হয় পেটের মধ্যেও বুদ্ধি আছে। এর সাথে কথা বলে সুখ নাই, যা গানটা গাই তাই বল। সারা জীবন করলাম ভিক্ষা রে, ও শুধু পেলাম মিঠে পড়া বলি, ও মনে সারা জীবন করলাম ভিক্ষা রে, কাঁধে নিয়ে ভিক্ষা ঝুলি, এখন বঞ্চিত সেই সব ভারে অনাদি কয়ে পরাণ প্রিয় হয়ে, ও অনাদি কয়ে পরাণ প্রিয় রে, ও প্রিয় তোমারে কব, তুমি নাকি দয়াল মাঝি রে, ও মাঝি তোরের বান্ধব, ওই আমি ও পারে কি আজকে যে কবিগান এই মহতীয় অনুষ্ঠানে
উত্তম সজল সরকার গান গেয়ে আমাদেরকে যে আনন্দ দিয়েছে, আমরা কমিটির পক্ষ থেকে উত্তম সরকারকে 108 টাকা দিয়ে আশীর্বাদ করছি। সেজন্য জীবনে অনেক বড় হতে পারে, এমনি ভাবে যেখানে যায় এমনি ভাবে সবাইকে যেন মহা আনন্দ দিতে পারে, এই আশীর্বাদ আমরা কমিটি থেকে করছি। জয় হরি বল। আমি কমিটির এই মহান দান আশীর্বাদ হিসেবে আমার মাথায় তুলে নিলাম। জয় হরি বল। তাহলে ও পোষা পাখির গান করতে হবে না? পোষা পাখির গান করতে হবে, তারপরে মিলন গাইতে হবে। না, দাঁড়াও দাঁড়াও, তাহলে একটা গল্প বলে নি, যখন গান থেমেই গেছে। বলছে না যে নবসূত্র আন্দোলন করেছে, অমুক করেছে, তমুক করেছে, কোথায় যাচ্ছ? দূরে যাওয়ার সময় পাবে না। আসলে ওর সাথে কথা বলে আমার সব জলে গেছে। কিরকম জানেন? আমার কথা শোনেন। এক ভদ্রলোক, গল্প শোনেন, মারাত্মক গল্প। এক ভদ্রলোক 10 টাকা দিয়ে একটা জাঙ্গিয়া কিনেছে। 10 টাকা। তা 10 টাকা দিয়ে জাঙ্গিয়া কিনেছে, 3 বছর পরেছে। তার জালের মতন হয়ে গেছে, আর পরার কায়দা নাই। এইবার ওর মায়া পড়ে গেছে, 10 টাকা দিয়ে একটা জাঙ্গিয়া কিনেছি, খেলাই দেবো। ও রান্নাঘরের বেড়ার সাথে ঝুলে রাখিছে। ওনার বউ করে ভাবনা, এই 10 টাকার জাঙ্গিয়া এ খেলা যাবে না। ওর এই হাড়ি পাতিল মশার নুড়ি না, সেই নুড়ি বানাইছে। এখন ওই জাঙ্গিয়া দিয়ে 3 বছর হাড়ি কড়াই ওইগুলোর পরিষ্কার করেছে। ওই রান্নার পরে বসে না, নুড়ি বানাইছে। এখন সে আর মশার কায়দাও নাই, সে এত খারাপ হয়ে গেছে। মাস 3 ধোয় না, ধুলে আর থাকে না। এখন গন্ধ বেরিয়েছে জনমের মতন, টেকা যাচ্ছে না। এখন কি করেছে? আগুন ধরে পুড়িয়ে দিয়েছে। যে আগুন ধরে পুড়িয়েছে হয়ে গেছে ছাই। ও চিন্তা করে এটা ফেলার কায়দা নাই, ফেলাবো না। 10 টাকার জাঙ্গিয়া, মনে আছে ভাবো, এই ছাই দিয়ে দাঁতের মাজন বানাবো। এখন ওই ছাই নিয়ে দাঁত মেজে তলে গিয়ে এখন জল মুখে নিয়ে যেই ফেলাইছে, দেখে জলের সাথে মিশে সব ভাইসে চলে যাচ্ছে। ও দাঁড়ায় বলে, কল তলে আমার 10 টাকার জাঙ্গিয়া সব গেল জলে। তা ওর সাথে কথা বলে আমার সব গেছে জলে। ওর কথা বলে ওর সাথে কোনো আনন্দ নাই। যাকে এইবার পোষা পাখি গাই, পোষা পাখি গাবো। তবে হ্যাঁ, যে আলোচনা করে গেছে আপনাদের কাছে, ওর কোনো মাথা মুন্ড আছে? হ্যাঁ, কি কি নবসূত্রের কি আছে দেখতে পাচ্ছেন না? চতুর্দিকে নবসূত্র। হ্যাঁ, তাহলে ও 76 না, ওইটাও ভুল বলেছে। আচ্ছা, আমি বলতেছি, এবার চুপ করে শোনেন। ওইখানে বসেন, সামনে যান। এইখানে হলে আমার ঘোরা লাগবে তো, সামনে গিয়ে বলেন চেয়ারে। যখন বলবেন চেয়ারে, তখন আমার চোখের সামনে দেখা যাবে। 1871 সালে প্রথম জনগণনা হয়েছিল ভারতবর্ষে। এই যে আদমশুমারি হয় না 10 বছর পর পর, সেন্সাস। হ্যাঁ, এই সেন্সাস কত সালে প্রথম হয় ইন্ডিয়ায়? ইংরেজরা মানে সমস্ত মানুষকে গণনা করবার জন্য প্রথম সেন্সাস হয় 1871 সালে। যখন এই 1871 সালে সমস্ত ভারতবর্ষের প্রত্যেকটা প্রভিন্সে জনগণনা শুরু হয়েছিল। এইবার ওরা তো ইংরেজ, ওরা তো এদেশের মানুষ কোন কোন বিভক্ত, কিরকম কে, এগুলো জানে না ভালো। এই জন্য প্রত্যেকটা রাজ্যে সেই রাজ্যের যারা মাথা, তাদের উপরে দায়িত্ব দিয়েছিল। তাহলে সেই সময় মাথা কারা ছিল? যারা পণ্ডিত, লেখাপড়া জানতো, তারা ছিল। আর সেই সময় পণ্ডিত ওই টিক্কিওয়ালারা ছিল, কৈতেওয়ালা টিক্কিওয়ালারা ছিল, যাদের ব্রাহ্মণ বলে কয়। আর তার সাথে ক্ষত্রিয়রা, বৈশ্যরাও, কিছু কায়স্থরাও ছিল সেই সময়। এইবার ওদের উপরে যখন ওই দায়িত্ব পড়ে, বিশেষ করে লেখাপড়া সেই সময় ব্রাহ্মণরাই করে, ওরাই সব বিধান দেয়। এই বাংলার দায়িত্ব পড়েছিল কার উপরে জানেন? মহেশ, ন্যায়, রত্ন, তর্কালঙ্কার। নাম কয়টা? মহেশ, ন্যায়, রত্ন, তর্কালঙ্কার। তার উপরেই বাংলার আমাদের দায়িত্ব পড়েছিল। কি বলবো তোমার কাছে, লিখে দাও তোমার গ্রুপ নিয়ে বাংলায় কয়টা জাতি, তাদের কাজ কি, তাদের সংখ্যা কত, তাদের মানে তারা লেখাপড়া কতটা জানে, উন্নত কতটা, এইটা সবকিছু
ডিটেলসে লিখে দাও। তো আমাদের এখানে যে মহেশ নয় রত্ন যার উপরে দায়িত্ব পড়েছিল, তার গ্রুপ নিয়ে সারা বাংলায় তারা জনগণনা করেছিল। কতগুলো জাতি আছে কি বলবো, সবার কাছে তাদের কাজ কি, তাদের পেশা কি, তাদের নেশা কি, সবকিছু লিখে দিয়েছে। পূর্ববঙ্গে সেখানে মুসলমান লিখেছে, ব্রাহ্মণ লিখেছে, ক্ষত্রিয় লিখেছে, অমুক তমুক লিখেছে, কিন্তু একটা জাতির নাম লিখেছে চন্ডাল। এই চন্ডাল যারা, পুরুষ ছেলেরা ডাকাতি করে, তারা চুরি ডাকাতি করে তারা, আর মেয়েরা হচ্ছে অসুচি। কারণ তারা বাজার ঘাটে যায়, পুরুষ ছেলেদের সাথে খাটনি করে, এইটা অপরাধ। কারণ তৎকালীন দিনে বাউন কায়েতের মেয়েরা ঘর থেকে বেরোতো না, পর্দার আড়ালে থাকতো। ওই যে মুসলমানের বলে না বোরকা পরা, এদেরও তার সেইটা কম ছিল না। ঠিক আছে, এরা মেয়েদেরকে ওইভাবে ব্যবহার করতো, পর্দার বাইরে বেরোতে দিত না। কি বলবো, সবার ধারে এরা মানে এমন ভাবে মেয়েদের ব্যবহার করে, বহু বিবাহ করতো এরা ঘরে। এক একজনের কলকাতার এক এক মাতুব্বরের 100, 150, 250 পর্যন্ত বিয়ের খবর আছে। তারা বিয়ে করে ডায়েরিতে লিখে রাখতো। তাহলে মনে করুন ধারণা, আসতে এখানে বসে কথা বলবেন না, এগুলো ঐতিহাসিক আলোচনা, সবাই এগুলো জানেও না আর সবাই এগুলো বলেও না। তাহলে কি আছে যে, তাহলে যখন ওই প্রথম সেন্সাস হলো 73 সালে, সেই সেন্সাসের রিপোর্ট বের হলো। গুরুচাঁদ ঠাকুর সেই সেন্সাসের রিপোর্ট 5 টাকা দিয়ে কিনে এখান থেকে, কলকাতা থেকে ওড়াকান্দিতে নিয়ে গেল। নিয়ে পড়ে দেখতে পায় নমশূদ্র বলে নাম নাই কোনো জায়গায়। যখন নমশূদ্রর নাম ছিল না, এইবার ওখানে বসে করছে গবেষণা। তাহলে এই যে একটা বহু সংখ্যক মানুষ, এদের নমশূদ্র মানে তাদেরকে চন্ডাল বলা হচ্ছে। এইবার চন্ডাল কথার মানে কি, ওরা লিখে দিয়েছে চন্ডাল মানে ব্রাহ্মণীর গর্ভে শূদ্রের ঔরসে জন্ম হয়েছে। তাহলে কি দেখা যায়, বাংলায় ব্রাহ্মণ অল্প কয়জন, এখনো 3%। এই যত মানুষ আছে 100 মানুষের মধ্যে 3 জন ব্রাহ্মণ, 97 জন অব্রাহ্মণ। তাহলে মনে করুন ধারণা, 3 জন যদি ব্রাহ্মণ হয়, তার 1.5 জন ব্রাহ্মণী, মানে অর্ধেক মেয়ে অর্ধেক পুরুষ। তার মানে যে কয়জন মেয়ে আছে ব্রাহ্মণের, তারা যদি বছরে 10টা করেও বাচ্চা দেয়, তবু এতগুলো শূদ্রের জন্ম দিতে পারে না। এটা আমরা বলছি না, জি.সি. চ্যাটার্জি, তিনি এই মালদার দায়িত্বে ছিলেন, তিনি পরে এটা লিখেছেন যে এতভাবে, তিনিও ব্রাহ্মণ। এই যারা গবেষণা করে এ সমস্ত রিপোর্ট দিয়েছে সবাই ব্রাহ্মণ, কারণ ওরাই তো লেখাপড়া জানতো। আমাদের মানুষ তো লেখাপড়া জানতেন না, তাদের স্কুলে যাওয়ার অধিকার ছিল না। আর একটা গভর্নমেন্ট ছিল, ইংরেজ গভর্নমেন্ট, তার বড় বড় পোস্টে ওরাই চাকরি করতেন, আর গভর্নমেন্টের অফিসাররা লিখে রাখতেন। কারণ দেখবেন এখানে যে থানা আছে না, সেই থানা, এই থানার সব রিপোর্ট আছে। সেই রিপোর্ট যায় কার কাছে? এসপির কাছে। এসপি ডিএম এর কাছে পাঠায়, ডিএম স্বরাষ্ট্র দপ্তরে পাঠায়, সব দিয়ে মুখ্যমন্ত্রীর দপ্তরের রিপোর্ট হয়। এরকম প্রধানমন্ত্রীর দপ্তরে এরকম আস্তে আস্তে করে যায়। আবার এখানে সবকিছু মহকুমা শাসকের কাছে থাকে, সেখান থেকে ডিএম এর কাছে যায়, বিডিও এর কাছে থাকে, পঞ্চায়েতে থাকে, সবাই মিলে সমস্ত রিপোর্ট নিয়ে এক জায়গায় পৌঁছায়। তাহলে যখন একটা দেশ শাসন করে, বলি আমি সবার ধারে, ওই রকম ভাগে ভাগে তাদের উপরে দায়িত্ব থাকে। তো তখন এই নমশূদ্রদের যখন চন্ডাল লিখে দিয়েছিল, আর এইদিকে ওই যে একটা ঘটনা বলেছে, ওটা সত্য, একজনের পিতৃশ্রাদ্ধে সমস্ত মানুষকে নিমন্ত্রণ করেছিল, কিন্তু ব্রাহ্মণরা যায় নাই। এইবার উনি গিয়ে বলছে, যান নাই কেন? আপনাদের জন্য রান্নার ব্যবস্থা করলাম, ব্রাহ্মণ ঠাকুর রান্নার এনে দিয়েছিলাম, যে আপনারা তো আমাদের হাতে খাবেন না। বলছে, তোদের মতন চন্ডালকে জবাবও দেবো না, তোরা কে রে? তখন এদের প্রেস্টিজে লেগে গেল। সেই দিন থেকে আন্দোলন হয়েছিল। তা কি ভাবতো, গুরুচাঁদ হরিচাঁদ ঠাকুরের বাইরে গিয়ে আনন্দ হয়েছিল? কি বলবো তোমার কাছে, আগের থেকে হরিচাঁদ গুরুচাঁদ এই আন্দোলন করছে, তোমার নাই জানা? যারা পিছনে বসে নেতৃত্ব দেয়, তারা সামনে কখনো দাঁড়ায় না, দাঁড়ায়। যারা পলিসি মেকার, তাদের সামনে দেখা যায় না। এই জন্য এরা এই সমস্ত তথ্য পায় না। এই যাদের আমরা বড় বড় জায়গায় দেখি, এদের যারা পরিচালনা করে, তারা সামনে আসে নাকি? আসে না। এখন আপনারা তো বোঝেন, বলত্বতা বোঝে না। সব জায়গায় হরিচাঁদ গুরুচাঁদকে যে অত বড় ভূমিকা নিয়েছে, তার কোন জায়গায় অবদান থাকবে না, তা হয়? এইটুকু বুঝলেই তো সব পেয়ে যেতে মহাশয়। এই জন্য যারা আন্দোলন করেছে, সেই আন্দোলনের ফলে পরে নমশূদ্র হয়েছে। এর জন্য বহু আন্দোলন করতে হয়েছে, গুরুচাঁদের নেতৃত্বে বিভিন্ন জায়গা থেকে এই আন্দোলন সংগঠিত হয়েছে। আমি করি বর্ণনা, এগুলো তোমরা পাবে না, কারণ সব জায়গায় সবকিছু লিখে রাখে না।
জ্বালা হচ্ছে এই জায়গায়। তাহলে এই যে 1911 সালে আমাদের নমসূত্র লিখে দিয়েছিল, তাহলে ক বছর আন্দোলন হয়েছিল? 71 থেকে 30-40 বছর পরে, তাহলে 40 বছর লাগাতার আন্দোলন করে তারপরে গিয়ে চন্ডাল কেটে নমসূত্র করে। আমার কাছে বলুন দেখি, তাহলে এই ধারাবাহিক ভাবে যদি আন্দোলন না চলতো আমাদেরকে নমসূত্র করতো নাকি? করতো না। এখন এরা ওই অল্প একটু জানে, পুরোটুক জানে না, ওই জন্য সমস্যা হয়ে যায়। যাক, আর কথায় কথায় নয়, এইবার গান গাই। পোষা পাখি লেখো, পোষা পাখি গাই। কি 1 টাকা দেন? কবে দেবেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে দেন। আমার পোষা পাখি উড়ে যাবে একদিন ভাবি নাই মনে পোষা পাখি সে কি আমায় বলবে কখনে? এল তো পাখি সোনালি খাতায়, কত কি বলি মায়ে বসে করলো সর্বনাশ, এখন শুধুই হাই হুতাশ, কোথায় করব তার তালা? কে এমন দরদিয়া ওরে বলে দিবে আমার কাছে? ওরে পাখি আমার কাছে কোন মনে? স্বরূপানন্দ বলছে যে এই মতুয়া দর্শনে যা কিছু আছে বৌদ্ধ দর্শন থেকে মনে হয় 90% ধার করেছে। আচ্ছা, কেউ যদি কোটিপতি থাকে আর একজন যদি খেটে কোটিপতি হয়, তা ওর টাকা নেওয়া লাগে? এমনি কোটিপতি হতে পারে না, পারে তো নাকি? তা নির্বোধ না হলে এরকম কথা বলে? যারা সঠিক পথে চলবে, এক জায়গায় যেতে যেতে তাদের দেখা হয়
আপনি যদি দিল্লি যান রাজধানীতে, কেউ প্লেনে যেতে পারে, কেউ ট্রেনে যেতে পারে, কেউ হেঁটে যেতে পারে, কেউ ঘোড়া যেতে পারে। তাহলে যেতে যদি রাস্তা গুলিয়ে না যায়, এক জায়গায় কি যাবে? তো যারা সৎ পথে মানবের সেবায় মানব কল্যাণে কাজ করবে তাদের যেতে যেতে মিশে যাবে। আর যারা মানব কল্যাণে কাজ করবে না, খালি লোককে ভুল বোঝাবে, তাদের সাথে মিলবে না। ওই জন্য বৌদ্ধ দর্শনের সাথে মতুয়া মিশে যায়, কারণ তারাও মানব কল্যাণে কাজ করেছে, মতুয়া মানব কল্যাণে কাজ করছে। ওই জন্য মনে হয়েছে তোমার কাছে। কিন্তু তোমরা যারা বক্তব্য দাও, কাজ করো না, তাদের সাথে মেশে না। কি এরা মুখে বলবে ইন্দ্রিয় সংযত করো, কিন্তু করবে না। লোকে মুখে বলবে সংসার ভালো না, কিন্তু সংসার ছাড়া এরা চলবেও না। অর্থাৎ কাজের সাথে আর কর্মের সাথে এদের সাথে কোনো মিল নেই। এই জন্যে এদের সাথে কথা বলে কোনো সুখ নাই। তাই কবি বলছে, আগে যদি জানতেন পাখির যদি জানতেন পাখি সে যে করিবে তাদের দিতে না এই বনের পাখি বনে এই পাখির মায়ায় পড়ে পেল আমার মতন শোক, তাদের জল ভরা তুই তো পাখির মায়ায় পড়ে দুই এক কথা বলে মনে আছে ভাবো, আমরা দুইজন মিলনকে শেষ করিয়া দেব। সে আমাকে বলছে সংসার কোনোদিন ভালো হতে পারে, তোমাদের মতন মানুষ অস্বীকার করতে পারে, কিন্তু জগতের যারা চিন্তা করেছে বড় বড় মনীষী তারা স্বীকার করেছে, তারা অস্বীকার করতে পারে। বিশ্বকবি রবীন্দ্রনাথ তিনি কি লিখেছেন? বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, সহস্র বন্ধন মাঝে মহানন্দময়।
অর্থাৎ ওই বৈরাগ্য সাধন করে মুক্তি হয়ে চলে যাব, এটা রবীন্দ্রনাথ স্বীকার করেন। বিদ্যাসাগর মশাই তিনি বলছেন, মানুষের দুঃখ দুর্দশা না দেখিয়া যারা ভাগবত তত্ত্ব আলোচনা করে, আমি থাকি না কবু তাদের ভেতরে। মানুষের সুখ দুঃখ, চাওয়া পাওয়া, বেদনা, নির্যাতন, এই সমস্ত না দেখে যারা ভাগবত ভাগবত করে, আমি এই ভাগবত করতে বিশ্বাস করি না, মানি না। এটা হচ্ছে বিদ্যাসাগরের রচনা। একদিন বিবেকানন্দ তিনি বেদ পাঠ করছেন, আর গিরিশ ঘোষ ছিল রামকৃষ্ণের শিষ্য। গিরিশ ঘোষ হচ্ছে বিবেকানন্দের চাইতে বয়সে বড়। যখন বেদ পাঠ করছে সেই সময় গিরিশ ঘোষ গেছে গিয়ে বিবেকানন্দের কাছে ডাক দিয়া শোনায়, একটা কথা ভাই তুমি বলো না আমায়। বিবেকানন্দ বেদ পাঠ রেখে বলছে, দাদা কি জিজ্ঞেস করো, কি বলবো? বলছে, আচ্ছা তুমি তো বেদ পাঠ করছো, ওই বেদের মধ্যে আছে মানুষের দুঃখ দুর্দশা কেমন করে যাবে, মানুষের উপরে অত্যাচার অনাচার, এই যে কুসংস্কার ব্যভিচার, এর থেকে নিষ্কৃতি পাওয়ার কিছু আছে বেদের ভিতরে? বিবেকানন্দ বেদ পাঠ বন্ধ করে ঘরের মধ্যে চলে গেছে, কোন উত্তর দিল না। তার মানে কি? তার মানে এই তোমরা যেগুলো বলো এর মধ্যে দিয়ে প্রকৃতপক্ষে বিশ্ব মানবের কল্যাণ হতে পারে না। বিশ্ব মানবের কল্যাণ কখন হবে? যখন মুক্ত জগতে যাবে, সবাইকে ভালোবাসবে আপন ভাবিয়া, হায় তাতে কিন্তু মঙ্গল হবে এই না দুনিয়ায়। আমি তত্ত্ব জানি, আমি পণ্ডিত একজন, আমি উচ্চ বর্ণের মানুষ মহাশয়, এই ভাবনা থাকলে মঙ্গল হবে না বসুধায়। তাই সকল কিছু ছেড়ে দিয়ে সমান ভাবিবে, সমস্ত মানুষকে একভাবে আপন করিবে। হরিগুরু ঠাকুরের কথা যদি মান্য করে, একমাত্র শান্তি তারা জগতে পেতে পারে। দ্বাদশ একটা লক্ষ্য করতে বললি সবার ঠাই, তাহার চাইতে বড় জিনিস জগতে আর নাই। পিতা মাতা গাছের গোড়া বলি সবার ধারে, ভগবানের উপরে তারা বিরাজ করে। মা বাবাকে তত্ত্ব করতে করি যে বর্ণনা, ভগবানের পূজা তোমার করাবে লাগবে না। এই তত্ত্ব করে আমরা বলতে পাই, আর বেশি কথা বলে দরকার কিছু নাই। এইবার মনে মনে আমার আছে বটে ভাবো, তাকে দেখে নিয়ে এইবার মিলন গীতি গাবো। এইবার মিলন গাই, কি বলে? হ্যাঁ, সঙ্গপনে তোমার শোনে মনে মনে আমার মিলন। তুমি এসো এসো স্বরূপানন্দ, তোমার গেল কিনা মনের দ্বন্দ্ব, নাকি এখনো আছে চিত্তের সঙ্গ একটু তাহা বলো এখন। সঙ্গপনে তোমার শোনে মনে আমার পিতা মাতা শ্রেষ্ঠ যদি হয়, দ্বাদশ আজ্ঞার কি প্রয়োজন রয়? ভুলে তুমি বলো না আমার, শুনল তোমার মধুর বচন। হ্যালো, ওই দ্বাদশ আজ্ঞার ভিতরে যে নির্দেশ দিয়েছে হরি ঠাকুর চলাচলে, তাতেই বাবাকে শ্রেষ্ঠ করে একটু তাহা বড় দর্শন। কিন্তু যাহাতে কি করি বর্ণনা, সন্তান মা বাবাকে মোটে মানে না। এই যন্ত্রণা যাওয়ার কি বর্ণনা, বলো একটু সভার সদন।
এটা তোমাদের মতন যারা সংসার ছেড়ে যায়, তারা শিক্ষা দিয়েছে এদের মহাশয়। যারা বাবা মাকে ছেড়ে ভগবান চায়, এটাই এরা বলে এখন। অনেক মতুয়া গোসাই বৃদ্ধাশ্রম বানাই, কেন দোষ দিচ্ছ আমারই গায়? ভালো করে বলো সভায়, সত্যটা সবাই করুক শ্রবণ। হ্যালো, তোমাদের মতন যারা ছেড়ে তাদের বাবা মায়েরা কান্না করে, হ্যালো, তোমাদের মতন সাধু যারা যায় সংসার ছেড়ে, তাদের বাবা মারা রাস্তাঘাটে কান্না করে, তাদের সেবা করবার পরে আশ্রমে যে হয় প্রয়োজন। ওইটা নাও। হ্যালো, খাঁটি বৈষ্ণব যারা যারা, তাদের মধ্যে নাই এ ভাবধারা। তোমার কেন এই ভরা, একটু তুমি করো না বর্ণ। ওই যেই যখন দেওয়া হয় সব, তখন দাদা শ্বশুরে আগে বলে বাপ। বাবা এই জন্যে করে দিলাম মাপ, এইবার তুমি করো বর্ণন। তোমার কারণ কথায় দেখি আছে মহাভুল, তোমার মাথার চাইতে বগলে বেশি চুল। তুমি কি বুঝেছো তত্ত্বের মূল? উল্টা পাল্টা বলো কি কারণ? ওনার কথায় এইটা বোঝা যায়, ও খালি বগলে কার বেশি চুল দেখে বেড়ায়। দেখবে তত্ত্ব বলো তবে কোন জায়গায় কথায় বোঝা গেল যেমন। যদি কোনো সার্পকা হয়, আন্ডার মধ্য দিয়ে যদি চলে যায়, তোমার মতো সার্পকা যন্ত্র দেখে বেড়ায়, বুঝলাম তোমার কথার লক্ষণ। তাতে তুমি যে আসলে সার পোকা, নিজেই ধরা পড়েছো বোঝা বোকা। বুঝলাম তুমি সত্য পোকা, এখনো পাকেনি তোমার যেমন। ভালো মন্দ নিয়ে সবাই চলে, ওই এক বেশি কথা না বোকাই বলে। তোমার কথাই বুঝলাম বলে, এটাই তোমার আসল লক্ষণ। তোমার কথাই বুঝতে পারলাম তাই, আসলে তোমার কোনো স্টেশন নাই। কখন কি তুমি বলো ঠিক নাই, এই কথাই আমি বুঝলাম এখন। একবার কথা বললে পরে তোমার জ্বালা ধরে শরীরে, ইহা বুঝলো যত নারী নরে, এই তো তোমার কথার ধরন। সত্য কথাই আমার জানা ধরে না, কারণ তোমরা তো সত্য পথের মানুষই না। ভিন্ন পথে পরোয়ানা গো না, সত্য সত্য বড় সর্বত্র। হয়তো ভাগবতের কথা ধার নিয়া, কত সুন্দর দিলে বলিয়া, বুঝলো সবাই বসিয়া, এই তো তোমার কথার ধরন। ভাগবত যখন লিখেছে, তার আগে অন্য লোকে ওই কথা বলেছে। সেও কিন্তু ধার নিয়েছে, কারোর বাবার সৃষ্টি নয় তখন। তুমি সংসারকে বললে ভালো, কত ভক্তরা আবার কি বলে গেল। কৃতান্ত বলে বর্ণনা দিল, অশ্বিনী গোসাই আছে বচন। এই সংসারী মানুষ যারা, এই জগতের সেবা করে তারা, ওই জন্যে শ্রেষ্ঠ তারা ধারণ করি তাদের চরণ। সংসারের মধ্য দিয়ে আছে কোন জন, তাদের নবভাবের হয় জাগরণ। তাই তো সংসারকে কেহ করিয়া বর্জন, তার মতো করে যে গমন। যে আত্মস্বার্থ জগতে রয়, তারা ভগবান পাওয়ার জন্য চলিয়া যায়। তারা মন দেয় না জগতের সেবায়, স্বার্থবাদী তারা কয়জন। তাদের মতুয়ার বাজারে 22 জন স্বার্থপর ছিল, তারা সংসার ফেলে
সংসার ছেড়ে তারা যায় নাই, হয়তো তারা বিবাহ করে নাই, কিন্তু সংসারে তারা ছিল সবাই। ভুল কথা তুমি বলো কি কারণ? মানুষ কথায় বলে যার নাই বউ, জগতে থাকে না কেউ, কিভাবে ডাকবে পিছনে কেউ? কেমন কথা করো হে বর্ণন? তারা আত্মনিয়োগ করে মানুষের সেবায়, একটা বউ দিয়ে তাদের কি আছে যায়? বুঝলাম আমি তোমার কথায়, তোমার ভিতর নাই প্রয়োজন। তোমাদের বউয়ের বেশি প্রয়োজন আছে, যেভাবে বললে সবার কাছে। তোমার কয়টা বউ রয়েছে একবার তাই করো না বর্ণন। তুমি গিয়ে খুঁজে দেখো, আমার কিছু বলার নাই, কয়টা বউ নিয়ে আমি ঘুরে বেড়াই। যা গুনে পাবে বলো না, তাই তোমার কাছে করবে শ্রবণ। সব কথা দিয়ে আমার দরকার নাই, তোমার মতো ভাব নিয়ে থাকো তাই। তোমার যাহা ভালো লাগে তুমি তাই করো মনের অনুরাগে। তবে মতুয়াদের দর্শনটা কি হয় তাই কিন্তু জানবার ছিল যে বিষয়। তর্ক বিতর্ক দিয়ে কিবা প্রয়োজন, যেভাবে আমরা করি সাধন। হরিগুরু চাঁদ এলো বসুধায়, যেভাবে মানুষের মঙ্গল চায়। অন্যান্য অবতারে যারা এসেছিল তাদের মধ্যে কি কিছু নাই বটে ভালো, কিন্তু যখন দুজন আসে তারা কিন্তু ব্যাপারটাকে কঠিন আকারে কষে, আসলটুকু ভাব দিয়ে ভুল পথে ধায়, তখনই তো অনেক জঞ্জাল জড়ায়। না, আগেকার অবতারে যারা যারা ছিল বর্ণবাদকে শ্রেষ্ঠ বলে গেল। বর্ণবাদের কাছে তাদের মাথা নোয়ায়, হরিচাঁদ গুরুচাঁদ তা কিন্তু নয়। বর্ণবাদ ওই যে ধুয়ে মিশে দিল, সমস্ত মানুষকে এক জায়গায় আনিল। না, এই তোমার জন্য কথা যদি বর্ণবাদী সাথে সত্য যারা হয়, আমি সম্মান জানাবো কিসের ভাই? গুরু চাঁদ চরিত্রে পাতায় পরিষ্কার আমি দেখলাম হায়, তিনি কিন্তু বাৎসব গোত্র কিভাবে ধরিল সেই সূত্র। বাৎসব গোত্রের কথা কয়, এর মধ্যে দিয়ে বলো কি প্রমাণ হয়? কোন জায়গায় কোন কথা আনিয়ে ঢুকায়, এক কথায় কি এর জবাব হয়? এই জন্য একদিন প্রশ্ন করিবে, 2-3 ঘন্টা ধরে ইহার জবাব বেশ, হবে। সেই দিন হবে আজ তবে নয়, যেভাবে তুমি বললে সবাই চতুর্দিকে যেন এই রস ধরে চলতে পারে যত নারী নয়। ঠাকুরের ভালো যে দিকগুলি তুমি আমি দুজনে ধরবো তুলি, মানুষ যেন সুখে সংসার করে, যে যে ভাবে বিচরণ করে, ভুল ভ্রান্তি যেন নাকি হয়, সবাই যেন ঠাকুরের আদর্শ পায়। ঠাকুরের আদর্শ ধরিয়া চলিলে এই জগতে গিয়ে যদি রবে বলে, তবে কোনো ব্যবধান মোটেই রবে না, মানুষ ভুল পথে মোটেই যাবে না, সবাই পাবে এই জগতে আনন্দ, সবার চলে যাবে যত মন্দ, তবেই আর ভিন্ন কথা বলে দরকার নাই। এইখানে আমরা শেষ করে যাই, এইখানে আমাদের মিলন গীতি হলো। জয় জয় শান্তি হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ গোপালচাঁদ ব্রহ্মানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো। হরিচাঁদ কি জয়, গুরুচাঁদ কি জয়, শান্তি সত্য বাবা কি জয়, বিশ্ববাসী কি জয়, এই উৎসব কমিটি কি জয়, মাতা পিতা কি জয়, জয় জয় শান্তি হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, জয় হোক। হরি বল। ধন্যবাদ সজল সরকার মহাশয় এবং উত্তম সরকার মহাশয়কে আমাদেরকে এত সুন্দর কবি গান পরিবেশন করিয়ে শোনানোর জন্য। আগামীকাল আমাদের এই অনুষ্ঠানের চতুর্থ দিন। এই চতুর্থ দিনে সন্ধ্যা 6 ঘটিকা থেকে এই মঞ্চে অনুষ্ঠিত হবে বাউল সঙ্গীত অনুষ্ঠান। কল্যাণী থেকে আগত ইউটিউব খ্যাত বাউলরা আমাদের গান পরিবেশন করবেন। আসবেন অসিত দাস বাউল এবং পল্লবী হালদার বাউল।